ফেসবুক থেকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিরতির সংবাদ উপর নিয়ে। সাথে আছি মোহাম্মদ মমিতা এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনাম। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে বিচ্ছিন্ন সহিংসতা, 12টা পর্যন্ত ভোটের হার 17%, জানালো ইসি। সরকারি কেনাকাটায় টেন্ডারেও দুর্নীতি, কাজ পাচ্ছে গুটি কয়েক ঠিকাদার, তথ্য ফাঁস করছে সংশ্লিষ্টরা। সাবেক সেনাপ্রধান আজিজের উপরে মার্কিন নিষেধাজ্ঞা, খুশি হওয়ার কিছু নেই বলছেন মির্জা ফখরুল। দুই দিনের সফরে ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বিকেলে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটারদের সংখ্যা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোটারদের লাইন। সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হয় ব্যালট পেপারে। কয়েক জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই ভোট দেন ভোটাররা। খুব ভালো লাগতেছে ভোট দিয়ে, ভোটের পরিবেশ খুব সুন্দর, কোনো ঝামেলা নাই, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি। যিনি সবসময় আমাদের কাজে লাগবে এবং আমাদের খেয়াল রাখবে ওইটা বিবেচনা করে দিয়েছি। ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই প্রার্থীদেরও। নির্বাচনের ব্যাপারে শতভাগ জয়ের আশাবাদী। ভোটারের মধ্যে যে উদ্দীপনা এবং আনন্দ এবং এইগুলি সমস্ত কিছু হয়েছে আমাদের যে শান্তিপূর্ণ একটা প্রচারণা, এর মধ্য দিয়ে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটের সব ব্যবস্থা আগে থেকেই নেয় নির্বাচন কমিশন। নিরাপত্তাজনিত বিঘ্ন ঘটলে আশা করি এটা সামাল দেওয়া সম্ভব হবে। ভোটার ছাড়া অন্য কোনো লোকের উপস্থিতি নেই, শুধুমাত্র ভোটার যারা তারাই প্রবেশ করছে, অন্য কাউকে আমরা অ্যালাউ করছি না। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা। সার্বিক পরিবেশ এবং উপজেলার সকল ক্ষেত্রেই সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হওয়া পর্যন্ত তারা অবশ্যই কর্তব্যরত থাকবে এবং আমরা কোনো নেতিবাচক কোনো কিছু আশঙ্কা করছি না। আনসার, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যারা আছে কঠোর অবস্থানে যাব। আমাদের একটাই কথা, ভোটাররা ভোট দিবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু ভোটের পরিবেশ থাকবে সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট ভোটার 3,52,00,000-এর বেশি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের আরো খবর জানাতে যাচ্ছে সহকর্মী জাহিদুল বাশারের কাছে। জাহিদুল, আর মাত্র 2 ঘন্টা আছে ভোটের, কি মনে হচ্ছে ভোটারের সংখ্যা কি বাড়বে? দেখুন, ভোটারের সংখ্যা সময় বেড়ে যাওয়ায় 12টার দিকে, 10টার দিকে বলা হয়েছিল 8% মতো, 12টার দিকে বলা হয়েছে 17% মতো। তারপরও আরও 1-2 ঘন্টা পেরিয়ে গেল। কিন্তু ঠিক কী খবর এখন মাঠের খবর নেব, আমাদের সহকর্মীরা 2 জায়গা থেকে যুক্ত হচ্ছে। আর 13,000-এর বেশি কিন্তু ভোট কেন্দ্র, 2-1টা কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিছু জায়গায় সমস্যার কথা ঘটেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আবার ফিরবো আপনাদের কাছে, একটু মাঠের খবর নিয়ে আসি। আমার সাথে এই মুহূর্তে সরাসরি লক্ষ্মীপুর থেকে এবং নড়াইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। লক্ষ্মীপুর থেকে সহকর্মী আব্বাস হোসেনের কাছে জানতে চাইব, সেখানে একটা কেন্দ্রে সেখানে কিছুটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, 6 জন আহত রয়েছে, কিন্তু ভোট কোথাও কিন্তু বন্ধ হওয়ার খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। আব্বাস হোসেন, আপনার কাছে জানতে চাইব যে এখন সর্বশেষ যেহেতু আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে, ভোটার উপস্থিতি কেমন? কোথাও এই যে ভোটের যে পরিবেশ, স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি যে দীর্ঘ একটা লাইন থাকবে, সাধারণ মানুষজন আসবে, সেরকম পরিবেশ চোখে পড়েছে কিনা? আর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সর্বশেষ কি আপডেট? লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং রায়পুর এই 2টি উপজেলায় কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে চলছে সকাল থেকে, যদিও 2-1টি কেন্দ্রে আমরা বিচ্ছিন্নতা বা 2-1টি বিচ্ছিন্ন খবর পেয়েছি। এর মধ্যে আমি এখন যেখানে রয়েছে এটি রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি। এখানে কিন্তু ভোটার প্রায় 2,000। এখানে আমরা কিছুক্ষণ আগে খবর নিয়েছি 450 ভোটের মতো কাস্টিং হয়েছে। এইরকম কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি কাস্টিংয়ের হার একদম কম। তবে আপনি যেটি বলেছেন
বলেছেন যে লম্বা লাইন, কিন্তু আজকে আমরা সেই রকম কোনো লম্বা লাইন দেখিনি। যদিও দুই একটি কেন্দ্রে কিছু নারী ভোটার উপস্থিতি আমরা দেখেছি, কিন্তু পুরুষ উপস্থিতি একদম কম বললে চলে। তবে এই বিষয়ে কিন্তু আমরা এখানে যারা প্রার্থী রয়েছেন প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন, তারা আশা করেছেন যে ভোটার উপস্থিতি বাড়বে এবং ভোটার সংখ্যাও বাড়বে, কিন্তু আজকে এই ভোটার উপস্থিতির কারণে তারাও কিন্তু এক ধরনের হতাশার মধ্যে রয়েছেন। তারপরেও তারা বলছেন যদি এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে এই পরিবেশে যে বিজয় হয় তাকে তারা মেনে নেবেন। এর বাইরে কিন্তু আমরা বেলা 11:30টার দিকে রামগঞ্জ উপজেলার কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি অভিযোগ করেছেন অন্য প্রার্থীরা। তারা বলছেন যে কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। আনারস প্রতীকের যিনি প্রার্থী যে ইমতিয়াজ আরাফাত তার সমর্থকরা এ সময় কিন্তু বাধা দিলেই কিন্তু এক পর্যায়ে ধাও ফাটাওয়ার ঘটনা ঘটে। সেখানে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। বিশেষ করে পুলিশ সুপার তারেক বিন রশিদ এবং জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নেতৃত্বে সেখানে ধাওয়া করা হয় এবং বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পরিস্থিতি শান্ত করা হয়, কিন্তু কোনো কেন্দ্র আমরা দেখিনি। একটু ছোট করে জানতে চাই, যদি প্রথম ধাপের নির্বাচনের সাথে এই ধাপের নির্বাচনের যদি একটু তুলনা করতে বলি, কোনো পার্থক্য চোখে পড়ে? হ্যাঁ, আমরা প্রথম যে উপজেলা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আবহাওয়া পরিস্থিতি ভালো ছিল না, দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল, এই কারণে সেখানে ভোটার অনেক কম উপস্থিতি হয়েছে। কিন্তু আজকে কিন্তু আমরা যেটি দেখেছি যে আবহাওয়া ভালো, প্রচুর রোদ রয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি নাই। অর্থাৎ প্রথম উপজেলা নির্বাচন আর এই উপজেলা নির্বাচন অনেক তফাৎ রয়েছে, ভোটার সংখ্যা অনেক কম রয়েছে। পার্সেন্ট যদি আমরা বলি, এখন পর্যন্ত যেই 15 থেকে 17% মধ্যে ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরে যেটি দেখতে পেয়েছি। কিন্তু এখানকার প্রিজাইডিং অফিসাররা যেটি বলেছেন, আসলে তারা যেটি আশা করেছেন বেড়া বাড়ার সাথে সাথে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা উপস্থিত হবেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, সেটি কিন্তু আজকে আমাদের কোথাও কোনো কেন্দ্রে গিয়ে আমরা চোখে পড়েনি। এর বাইরে কিন্তু আপনি থাকুন আমাদের সাথে। আপনি যেমনটা বলছিলেন 12টার দিকে নির্বাচন কমিশনের যিনি সচিব জাহাঙ্গীর আলম, তিনি 12টা পর্যন্ত হিসাব দিয়েছেন 17%, 10টা পর্যন্ত হিসাব ছিল 8%, 12টা পর্যন্ত 17%, মানে একই গতিতেই কিন্তু ভোটার উপস্থিতির হার। আমরা একটু নড়াইলে যাব, সহকর্মী আসাদুজ্জামান রিপন রয়েছেন। আসাদুজ্জামান, নড়াইলের সার্বিক খবর তো জানবই, অত্যন্ত আলোচিত রাজনীতিবিদ, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার একজন আত্মীয় এবার নির্বাচনে দাঁড়িয়ে আছেন, যার কারণে বেশি আলোচিত ওই উপজেলাটি। জানাবেন সবশেষ কি অবস্থা? ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইল সদর উপজেলা এবং লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে যে কথাটি বলছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের কথা, লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত আমরা সকাল থেকেই অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, দেখেছি যে উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমরা পাইনি, তবে ভোটার উপস্থিতি যথারীতি আমরা কম দেখতে পেয়েছি। আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নড়াইল সদর উপজেলার গোবরা পার্বতীপীঠ বিদ্যাপীঠ ভোট কেন্দ্র। এইখানে 2150টি ভোট, বেলা 12টা পর্যন্ত 233টি ভোট কাউন্ট হয়েছে। এইভাবে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি আমরা কম দেখতে পেয়েছি, তবে বেলা 1টার পর থেকে কিছুটা ভোটার উপস্থিতি বেড়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আর যে কথাটি বলছিলেন যে সেখানে মাশরাফির একজন নিকট আত্মীয় বলতে মাশরাফি বিন মুর্তজা জাতীয় সংসদের মাননীয় হুইপ, তার চাচা শ্বশুর সেখানে নির্বাচন করছেন। তবে সেই ক্ষেত্রে সেই আসনটিতে বা সেই উপজেলা পরিষদে সেইখানে মাশরাফি বিন মুর্তজার খুব বেশি ইনভলভমেন্ট আমরা পাইনি, বা অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে তারাও সেটা বলেননি। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে এই পর্যন্ত মাননীয় হুইপ বা সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা লোহাগাড়া এই উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আসেননি। শুধুমাত্র এই লোহাগাড়া উপজেলা পরিষদে একজন সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় তিনি একদিনের জন্য লোহাগাড়াতে এসেছিলেন। সঙ্গত কারণে তার কোনো উপস্থিতি বা প্রভাব এই রাজনীতিতে বা এই যে নির্বাচন হচ্ছে এইখানে খুব বেশি প্রভাব ফেলেছে, এটা প্রতিদ্বন্দ্বী অন্য যে সমস্ত প্রার্থী আছে তারা কেউই বলছে না। তারা বলছে যে না, এক প্রকার অবাধ এবং সুষ্ঠুভাবে তারা ভোট গ্রহণ যেটা হচ্ছে সেটা তারা অংশগ্রহণ করতে পারছেন, তারা প্রচার প্রচারণা সেইভাবে চালিয়েছে।
লক্ষ্মীপুর থেকে ছিলেন সহকর্মী আব্বাস হোসেন, নড়াইল থেকে আসুজ্জামান ইমন। আপনাদের দুজনকে ধন্যবাদ। তবে একটা জায়গায় আপনারা যেমনটা বলছিলেন যে পরিবেশ খুবই সুষ্ঠু, কিন্তু আরও ভোটারের উপস্থিতি যেমনটা আশা করা হচ্ছিল ঠিক তেমনটা মাঠে এখন পর্যন্ত বা কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে না। এতক্ষণ ভোটের মাঠ থেকে খবর জানছিলাম। আমি আবার ফিরে যাচ্ছি আমাদের প্রধান স্টুডিওতে, রয়েছেন সহকর্মী মাহমুদা মমিতা এবং সহকর্মী মুজাহিদুল ইসলাম। বাসার অনেক ধন্যবাদ আপনাকে। দেখা যাক আগামী 2 ঘন্টার মধ্যে আরো কিছু ভোট পড়ে কিনা। ধন্যবাদ আপনাকে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর সহ 10 জেলায় বিচ্ছিন্ন সহিংসতা, আটক প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে পক্ষপাতের অভিযোগ ওঠায় নির্বাচনের দায়িত্ব পালনকারী 49 পোলিং এজেন্ট ও প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। আহত যুবককে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের সামনে প্রতিপক্ষ প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের 2 কর্মী কবির পাটোয়ারি ও নূর নবীকে মারধর করা হয়েছে। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে যাওয়া স্কুল ছাত্র সহ 3 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুর্জয় কর্মকার নামে একজনকে 1 বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহীর দুর্গাপুরের নোয়াপাড়া ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছে। গ্রহণকারী কর্মকর্তা পরিবর্তন এটি একটি একেবারেই স্বাভাবিক বিষয়, কারণ অনেকগুলো কর্মকর্তার বিষয়ে অনেক প্রার্থী আসলে অভিযোগ করে থাকেন। একই সাথে আমরা যেমন স্কুলের শিক্ষকদের ব্যবহার করে থাকি, সেই স্কুলের সভাপতি যদি প্রার্থীদের মধ্য থেকে কেউ হয়ে থাকেন বা তার আত্মীয়স্বজন হয়ে থাকেন, তখন অপর প্রার্থী আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়। এবং একই সাথে কিছু মানুষের দুর্ঘটনা, অসুস্থতা, এই সকল কারণেও আমাদেরকে পরিবর্তন করতে হয়। সব মিলিয়েই এই পরিবর্তনটি হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল যে এই গোপালপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কিছুটা প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমরা এখানে সন্দেহভাজনভাবে প্রায় 11 জনের মতো গ্রেফতার করেছি, আটক করেছি এদেরকে সন্দেহভাজন হিসাবে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বেলা 12টা পর্যন্ত প্রায় 17% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের তিনি জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা নির্বাচনে সহিংসতা হয়নি। ইসি জানিয়েছে, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের মোট 495 উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী 485 উপজেলায় 4 ধাপে ভোট হচ্ছে। এবার আজ দ্বিতীয় ধাপে নির্বাচনের 24 উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। চলতি উপজেলা ভোটে মোট ভোটার 3,52,04,748 জন, ভোট কেন্দ্র 13,016টি, ভোট কক্ষ 91,589টি। এই ধাপে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 993 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রার্থী লড়ছেন। সকাল 8টায় ভোট গ্রহণ চলছে এবং আমরা দুপুর 12টা পর্যন্ত এই 13,155টি ভোট কেন্দ্রের মধ্যে 10,000 ভোট কেন্দ্র থেকে যে তথ্য পেয়েছি তাতে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় 17। এই সময়ের ভিতরে নির্বাচন কেন্দ্রগুলোতে আমরা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি মর্মে বিভিন্ন সংস্থা থেকে তথ্য পেয়েছি। সরকারি কেনাকাটায় টেন্ডারেও দুর্নীতি হচ্ছে, ঘুরে ফিরে কাজ পাচ্ছে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠান। টেন্ডারের প্রাক্কলিত মূল্য ফাঁসের মাধ্যমে এই সুযোগ করে দিচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা। ক্রয় আইনে এই অপরাধ বিভাগীয় ও ফৌজদারি মামলাযোগ্য। এমন বাস্তবতায় আইনটি কার্যকারিতা হারিয়েছে বলে মনে করে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি বন্ধে ক্রয় আইনের সংস্কার জরুরি। সরকারি ক্রয়ে দুর্নীতি ও পেশিশক্তির ব্যবহার এড়াতে টেন্ডার চালু করা হয়। নিয়ম অনুযায়ী প্রাক্কলিত মূল্যের 10% পর্যন্ত কম বেশি দরহাকা প্রতিষ্ঠান কাজ পাবে, কিন্তু প্রাক্কলিত দর সিলগালা অবস্থায় গোপন রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এ চিত্র উঠে আসে বিশ্বব্যাংকের গবেষণায়। 2016 সালে প্রাইস ক্যাপ যুক্ত করার পর থেকে ঠিক 10% কম দরদাতা প্রতিষ্ঠানগুলোই বেশি কাজ পাচ্ছে। প্রাক্কলিত দর না জেনে কাজ পাওয়া অসম্ভব, তাই সরকারি নিলামে অংশগ্রহণ কমেছে। গড়ে মাত্র 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়, 1 প্রতিষ্ঠানের অংশগ্রহণও বেড়েছে। ম্যাট্রিক্স পদ্ধতিতে বেশি কাজ করা ঠিকাদাররা পাচ্ছে একচেটিয়া সুবিধা। যদি কোনো কারণে আমার প্রাইস ট্রেনের উপরে চলে যায় অথবা ট্রেনের বিলোতে চলে যায়, তাহলে তা আমি বাতিল। এই যে ডেঞ্জারাস অবস্থা, যে টেন্ডারদের মধ্যে এক ধরনের তাড়না তৈরি হলো যে আমাকে যে কোনো মূল্যে এস্টিমেটেড কস্ট জানতে হবে। তো যাই হোক, এইটার এস্টিমেটেড কস্টটা তখন ফাঁস হওয়া শুরু হলো। সরকারি ক্রয় পদ্ধতির দুর্বলতায় 70% প্রকল্প নির্ধারিত সময় ও খরচে শেষ করা যায় না।
এজন্য বারবার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আন্তঃমন্ত্রণালয় সভায় দুর্বলতা চিহ্নিত করে আইন সংস্কারে সুপারিশ যায় মন্ত্রিপরিষদ বিভাগে, কিন্তু কয়েক বছর পার হলেও কোনো অগ্রগতি নেই। ফলে জনগণের করের টাকার বড় অংশ অপচয় হচ্ছে। আমি যে ফিগারটা জানি না সেই ফিগারটাকে টার্গেট করে যাতে 10% উপরে বা নিচে না হয় প্রায়, সেটা আমি করব কি করে একজন টেন্ডার বিডার? বাংলাদেশের দুঃখজনকভাবে প্রতিযোগিতা নাই, ট্রান্সপারেন্সিও জিরো। সেই জন্যই এখানে রেজাল্ট হচ্ছে যে দুর্নীতি হচ্ছে, অরাজকতা হচ্ছে এবং জিনিসপত্রের দাম বেশি দামে কিনছি আমরা। সরকারি ক্রয় আইন 2006-এর 64-র 3 ও 4 ধারা অনুযায়ী তথ্য ফাঁসের অপরাধে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করা যায়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ব্যক্তিগত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। আর এই বিষয়ে খুশি হওয়ার কোনো কারণ দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, দাবি আদায়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে সোমবার এ তথ্য দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এ নিয়ে কোনো তথ্য নেই তার মন্ত্রণালয়ে। সরকারকেও তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। এটা আরো ডিটেল না হলে আমি আপনার প্রশ্ন উত্তর দিতে পারবো না। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। তবে এ নিয়ে খুশি হবার কারণ দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বিদেশ নির্ভরতা নয়, দাবি আদায়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে বলে মত তার। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? এই নিষেধাজ্ঞার কারণে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। আর এই নিষেধাজ্ঞাকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই, এটা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজিজ ও তার পরিবারের উপরে দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এইসব কথা বলেন বিএনপি মহাসচিব। এছাড়া উপজেলা নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ নির্বাচনে অংশ নিচ্ছে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন আরও তীব্র করতে বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদ আরো যা থাকছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনএসআই সহকারী পরিচালক আকরামের বিরুদ্ধে দুদকের মামলা। এবং চট্টগ্রামে 13 সংস্থার কাছে বকেয়া বিদ্যুৎ বিল 127 কোটি টাকা, সংযোগ বিচ্ছিন্ন করেও কাজ হচ্ছে না। দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সকাল 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া এবং প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। সাথে ছিলেন ঢাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদিয়া সিমসন। বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পেনি ওং।
বৈঠকে রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা এবং ব্লু ইকোনমির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জ্বালানি আমদানি এবং বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেবে ঢাকা। আর ক্যানবেরার আগ্রহ ইন্দো প্যাসিফিক এবং আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যু। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং। ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কর্মসূচি কি সেটি আমরা জেনেছি, একটু জানতে চাই যে আসলে কি কি বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সাথে এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, অর্থাৎ অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা আসলে এই সফরে কোনো কি পাচ্ছি সেই সম্পর্কে কিছু জানা গেছে কিনা? মৌমিতা, 2:30টার সময় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, আমরা এমনটাই জেনেছি। এবং কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সাথে কথা বলেছেন এবং তার কাছে আমরা বিষয়টি নিয়ে জানতে চেয়েছি। উনি বলেছেন হ্যাঁ, আমাদের একটি সৌজন্য সাক্ষাৎ আছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সেখানে বলেছেন যে সাংবাদিকরা আপনারা আসতে পারেন। আমরা হয়তোবা সেই বৈঠকের পর আসলে তার সাথে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়টা নিশ্চিত করে বলা যাবে। তবে ইতিমধ্যেই গণমাধ্যমে যে বিষয়গুলো চলে এসেছে যে ওনার এই সফরকে ঘিরে, সেই সফরে কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বেশি জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি বৃদ্ধি করার জন্য এবং অস্ট্রেলিয়ার সাথে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, ইন্দো প্যাসিফিক যে সম্পর্কগুলো, সেগুলো আরও যত জোরদার করা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পররাষ্ট্রমন্ত্রী একটি মিট দ্য প্রেসে অংশগ্রহণ করেছিলেন, সেখানেও কিন্তু ওনার সাথে গণমাধ্যম কর্মীরা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, সেখানে কিন্তু উনি বলেছেন যে হ্যাঁ, আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কটা আরেকটা উচ্চতর জায়গায় পৌঁছানোর জন্য এই সফরকে তারা অনেক গুরুত্ব দিচ্ছেন এবং সেখানে আমাদের দুই দেশের সম্পর্ক যেন আরো জোরদার করা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। মৌমিতা। হাসিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 7.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর NSI এর সহকারী পরিচালক আকরাম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে মামলা দুটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে আকরাম 6,70,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া আয়কর নথিতে 1,61,00,000 টাকার সম্পদ গোপনও করেছেন। এছাড়া তার স্ত্রী সুরাইয়া পারভিনের নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আছে সুরাইয়া পারভিনের 20 লাখ টাকার অবৈধ সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের ধারায় আকরাম ও তার স্ত্রীর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। চট্টগ্রামের সরকারি এবং স্বায়ত্তশাসিত 13টি সংস্থার কাছে 127 কোটি টাকারও বেশি বকেয়া বিল কিছুতেই আদায় করা যাচ্ছে না। একাধিক নোটিশের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করেও আদায় হচ্ছে না এই বকেয়া। এদিকে বকেয়া বিল অনাদায়ে জ্বালানি কেনার আর্থিক সংকটে পড়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বকেয়া পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলে দাবি কোনো সংস্থার। চট্টগ্রামের সরকারি ও স্বায়ত্তশাসিত 13টি প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে 16,11,33,000 টাকার বেশি বিদ্যুৎ বিক্রি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু গত 6 মাসে এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়েছে 127,03,98,000 টাকা। এসব সংস্থার মধ্যে রয়েছে পুলিশ, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য, রেলওয়ে, কোস্টগার্ড, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক নোটিশ প্রদান ও ধর্নার পর রোববার বিচ্ছিন্নকরণ অভিযানে নামে তারা। 7 ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তর CRBর। তবে এ বিষয়ে রেলওয়ে কার্যালয়ে গেলে কারো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগ বলছে অনেকে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। নিয়মিত বিল না পাওয়ায় জ্বালানি কেনার আর্থিক সংকট সহ নানা সমস্যায় পড়ছে সংস্থাটি। দক্ষিণাঞ্চল জোনে প্রায় 127 কোটি টাকার মতো বিল জমা আছে। তাদের নোটিশও আছে, কিন্তু যেহেতু সরকারি সংস্থা হয়তো লাইন সব ওইভাবে কাটা যাচ্ছে না, কিন্তু তারাও আন্তরিক। আমরা এই বাজেটটা পাইলে হয়তো তারা আমাদের টাকাটাও দিয়ে দিবে। পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে রয়েছে সবচেয়ে বেশি বকেয়া 63,95,00,000 টাকা। তারা বলছে
বর্তমান মেয়রের আমলেই বকেয়া পড়েছে 25 কোটি টাকা, বাদবাকি বকেয়া আগের। আমাদের মেয়র মহোদয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে যে রেগুলার বিলগুলো, এগুলো কিন্তু আমরা নিয়মিত পে করে আসতেছি। এগুলো হয়তো 2 দিন 3 দিন এরকম হয়তো বকেয়া পড়ে, কিন্তু এগুলো এরকম কোনো বকেয়া নাই। বকেয়া যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক আগের। চট্টগ্রামের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে গড়ে প্রতিদিন 2180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 1407 মেগাওয়াট। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মাথাপিছু আয় চলতি 2023-24 অর্থ বছরে দাঁড়িয়েছে $2784 মার্কিন। এই প্রথম 3 লাখ ছাড়িয়েছে টাকার অঙ্কে, যা গত 2022-23 অর্থ বছরে ছিল $2749। জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বিবিএসের তথ্য অনুযায়ী এ বছরের প্রথম 7 মাসে সার্বিক জিডিপি প্রবৃদ্ধির হার 5.82%, যা গত অর্থ বছরের প্রাথমিক হিসাবে ছিল 5.78%। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থ বছর বেড়েছে বিনিয়োগ ও সঞ্চয়। জানুয়ারি শেষে বিনিয়োগ বেড়ে হয়েছে 30.98%, যা গত অর্থ বছরের একই সময় ছিল 30.95%। একই সময়ে দেশজ সঞ্চয় বেড়ে দাঁড়িয়েছে 27.61%। অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বখাটে কিশোর চক্রের তৎপরতা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজধানী সূত্রাপুরের আলোচিত আশিকুর রহমান অপু হত্যা মামলার আপিল শুনানিতে এসব তথ্য বলেন প্রধান বিচারপতি। জানান, এখন আগের সে সামাজিক অবস্থা নেই, সমাজে অপরাধের ধরন পাল্টেছে, তাই ক্রাইম কন্ট্রোল মেকানিজম বা অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে। প্রধান বিচারপতি আরো বলেন, সমাজে বেপরোয়া বখাটে কিশোর চক্র নিয়ে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। এক্ষেত্রে শিশুকে শিশু বললেই হবে না, একসময় এরাই অপরাধে জড়িয়ে পড়ে। এভারেস্টের পর প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের 4র্থ শীর্ষ চূড়া লোৎসে জয় করলেন 33 বছর বয়সী বাবর আলী। এভারেস্টের চূড়া আরোহণের 2 দিন পর নতুন এই রেকর্ড গড়লেন তিনি। বাংলাদেশ সময় সকাল 6টা 5 মিনিটে এই চূড়ায় পৌঁছান বাবর আলী। মাউন্ট এভারেস্ট। এই ছিল বিরতির সংবাদ দুপুরে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।